পজিশন। গুড মর্নিং ফ্রেন্ডস। চঞ্চল স্যারের পক্ষ থেকে আমরা আজকে আমাদের জুম সেশন স্টার্ট হচ্ছে। প্রথমেই আমরা চঞ্চল স্যারকে অবশ্যই প্রণাম জানিয়ে আমরা শুরু করছি। আমার টিম থেকে আজকে প্রোগ্রাম স্টার্ট হচ্ছে। আজকে আমরা যাদেরকে শুনবো, যাদের কথা আজকে আমরা শুনবো, তারা হচ্ছেন একদম খুব সাধারণ ঘর থেকে উঠে আসা, যে স্বপ্ন কি জিনিস, স্বপ্ন শব্দটাই যাদের কাছে একদম ছিল হচ্ছে মানে কি বলবো, জাস্ট একটা শব্দ। সেই শব্দটাকেই জাস্ট পাথেয় করে বিশ্বাসটাকে সাথে নিয়ে তারা এগিয়ে চলেছেন। আর কেউ নন, আমাদের মিসেস রমা সিংহ রায় এবং হচ্ছে সঞ্জয় সিংহ রায়। আমি চাইবো আর সময় নষ্ট না করে তাদের কাছ থেকে তাদের কথা শুনতে। ওভার টু রমা সিংহ রায়। গুড মোদিকার মর্নিং। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, স্টার্ট করো। মোদিকার মর্নিং। সবার আগে আমি প্রণাম জানাবো আমাদের, যিনি সর্বক্ষণ আমাদের কথা ভেবে চলেছে, সমীর মোদি স্যারকে। তারপর প্রণাম জানাবো আমাদের চঞ্চল স্যারকে, যার ছায়ায় আমরা রয়েছি। এরপর আমি ওয়ান টিম ওয়ান ড্রিমসের প্রত্যেকটি মেম্বারকে প্রণাম ও অভিনন্দন জানাচ্ছি, যে আমাকে এরকম ভাবে সুযোগটা করে দেওয়ার জন্য। আর প্রণাম জানাবো আমি যার হাত ধরে আমি এই মোদি কেয়ারে এসেছি, সে হলো আমার আপলাইন প্রদীপ কুমার ঘোষ এবং পিঙ্কি ঘোষ। এছাড়া আমি যার কথা না বললেই নয়, তিনি আমাদের যে আলোকিত করেছে, যে আমাদের পথ চলিয়েছে, আমাদের কল্যাণীর গৌরব, তিনি হলেন ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর সীমা ম্যাডাম এবং দীপেন্দু স্যারকে আমার শত কোটি প্রণাম, যে আমি তার টিম থেকে আজকে যারা আমাকে, রমা সিংহরায়কে চিনছে, তারা আমাকে তুলে ধরার জন্য আমার পাশে ছায়া হয়ে রয়েছে। আমি আজ থেকে 3 বছর আগে মোদি কেয়ারের সঙ্গে যুক্ত হই। মোদি কেয়ারে যুক্ত হওয়ার আগে, 3 বছর আগে যখন মোদি কেয়ারে ছিলাম, তখন আমি এবং আমার হাজবেন্ড সঞ্জয় টোটো চালক। উনি টোটো চালাতেন, আমাদের একটা পুত্র সন্তান আছে। আমরা কোনো রকম ভাবে কোনো দিশা খুঁজে পাইনি। চোখে তো প্রচুর স্বপ্ন, কিন্তু ফ্রেন্ডস, স্বপ্ন থাকলেই তো হবে না। স্বপ্ন আছে, কিন্তু স্বপ্ন দেখানোর মতো সেরকম কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাইনি। আমরা দুজনে নানা রকম ভাবে স্বপ্ন দেখতাম, আবার দুজনের স্বপ্ন সবসময় ভেঙে যেত, কোনো রকম ভাবে পূরণ হতো না। কিন্তু পূরণটা করবে কে, কোথা থেকে হবে, কিভাবে হবে, সেটা কিন্তু আমাদের জানা ছিল না। দিন আনা দিন খাওয়া এক পরিবার, যিনি আমার হাজবেন্ড সঞ্জয় সিংহ রায় আর আমি রমা সিংহ রায়, এইভাবে দুজনে একের অপরের দিকে তাকিয়ে বিভিন্ন রকম ভাবে স্বপ্ন দেখি, আর স্বপ্ন ভেঙে যেতেও দেখেছি। এই করতে করতে জীবনে এলো, সবাইকার জীবনে নেমে এলো করোনার মতন। মানে করোনা আমাদের জীবনকে কিছুটা বাঁচাতেও শিখেছে, আবার কিছুটা মেরে ফেলতেও শিখেছে। সেই সময় আমার জীবনে এলো মোদি কেয়ার, যেই এমন একটা প্ল্যাটফর্ম, যে মোদি কেয়ার আমাকে চেনাতে শিখেছে, আমাকে মানুষের মতন মানুষ করতে শিখিয়েছে। আর আমি এইভাবে তিলে তিলে টিমকে গড়ে তুলছি, কিন্তু কোথাও দিশা খুঁজে পাচ্ছিলাম না। যার হাত ধরে এসেছি, সে কোনো না কোনো রকম ভাবে আমি তার কাছে কোনো আলো দেখতে পাইনি। এমন করে তারপরে শুনলাম একদিন যে কোথাও একটা মিটিং হচ্ছে, সেইখানে সেই দিনটা ছিল রবিবার। আমি সেই মিটিং এ যাই। জানার পর আমাদের দীপেন্দু স্যার আর সীমা ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ হয়। কারণ আমি মন থেকে চেয়েছি যে আমি মোদিকে একটা খুঁজি, পেয়েছি যখন,
মোদি কেয়ারে কি আছে আমি জানবো, কারণ আমি শুধু একটুখানি জেনেছিলাম যে এইখান থেকে 6 মাস কেনাকাটা করলে 7 মাসে গিয়ে একটু ফ্রি পাওয়া যায়। আমি আগেই বলেছি, দিন আনা দিন খাওয়া মানুষ, ফ্রি পাবো 6 মাস পর 7 মাসে গিয়ে, আমি এই লোভটা আমি সামলাতে পারিনি। এইটা জানার জন্য আমি সীমা ম্যাডামের সঙ্গে কথা বলি, সীমা ম্যাডামও বলে, বলার পর আমি সঙ্গে সঙ্গে, সেই বলে না কথায় যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, আমি সেই দিনটায় অনেক কিছু ভেবে নিয়েছিলাম যে আমার ছেলের বয়স এখন 7 বছর, এটা জুন মাস, আমি যদি জুন মাসে জয়েনিং করি, 7 মাস মানে জানুয়ারি মাসে গিয়ে আমার ছেলের জন্মদিনটা আমি হয়তো একটা ছোট কেক আমি কাটতে পারবো, এই ভেবে আমার মোদি কেয়ারে আসা। তারপর আমার ভালো লাগা সেই মানুষটা, যে আমাকে ভগবানের মতন আমার পাশে এসে দাঁড়িয়েছে, যে আলোর দিশা দেখিয়েছে, সেই হচ্ছে দীপেন্দু স্যার। ছোট থেকে বড় অনেক হয়েছি ফ্রেন্ড, কোনোদিন আমার মা জিজ্ঞেস করেনি যে রমা তুই কি চাস। মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ কোনোদিনই মানে আমার থেকে জানেনি বা জানার চেষ্টা করেনি যে আমি কি চাই। কিন্তু সেই মানুষটা দেবদূতের মতো হয়ে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে রমা, তুমি যে মোদি কেয়ারে এসেছো, তুমি কি চাও। আমার ওইটা সত্যি বলতে আমার খুব ভালো লেগেছিল, যে এমন একটা প্ল্যাটফর্মে এসেছি যে সেইখান থেকে জানতে চাইছে যে আমি কি চাই। তার মানে আমি যা চাইবো আমি কি তাই পাবো। এইভাবে স্যারকে বললাম, হ্যাঁ স্যার, আমার প্রচুর স্বপ্ন চোখে, কিছু না হোক আমি নিজে খেয়ে বাঁচতে পারবো, আমার ছেলেকে আমি মানুষের মতন মানুষ করতে পারবো, এর থেকে আর আমি কি চাই। এই করে মোদি কেয়ারটাকে আমি আরম্ভ করি। দেখুন, আস্তে আস্তে যখন আমি মোদি কেয়ারটা শুরু করছি, সেই সময় এলো আমার চোখে বিরাট বড় একটা অন্ধকার, কি না আমার হাজবেন্ডের বড় একটা অসুখ ধরা পড়লো। এবার প্রথম মাসে প্রোডাক্ট তুললাম 1800 টাকা, তাও আমি অনেক কষ্টে আমি প্রোডাক্টটা তুলেছিলাম। 2000 টাকাও আমি করতে পারিনি, 2000-এর গিফট ছিল যেটা, সেটাও আমি নিতে পারিনি। কিন্তু এই দিকে মোদি কেয়ারটাকে আমি মন দিয়ে করব ভেবেছি, এইদিকে হাজবেন্ডের অসুখ, ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পর প্রত্যেক মাসে 3 থেকে 3500 টাকার ওষুধ আমাকে কিনতে হতো। এবার বলুন তো, আমি কি করব, কোথায় যাব, ভেবে পাচ্ছি না। না পাচ্ছি মোদি কেয়ারটাকে করতে, না পাচ্ছি ওকে ঠিক করে সুস্থ করতে। এই করতে করতে 3-4 মাস কেটে যায়। কেটে যাওয়ার পর আমি ভাবলাম যে ডাক্তারের সঙ্গে যখন কথা বললাম, ডাক্তার বলল ওকে অপারেশন করতে হবে, আর অপারেশন করলে 6 থেকে 7 মাস বেড রেস্ট দিতে হবে। আপনারা জানেন কি জানেন না জানি না, অনেকেই চেনেন সঞ্জয় সিংহ রায়কে, তিনি তিনি হাঁটতে পারেন না। এবার আমি তখন ভাবলাম যে উনি হাঁটতে পারে না, আজকে ওনার যা বয়স, আজ থেকে ঠিক 10 বছর পর ছবিটা হাতে পারে। আমার ছেলের বয়স 7, 10 বছর পর ও আর বাড়ির বাইরে বেরোতে পারবে না। যখন ছেলে 17 থেকে 18 বছর বয়স হবে, যখন ছেলেটা মানে কড়ি থেকে ফুল ফুটবে, সেই সময়টাতে ফুল না ফোটার আগেই শুকিয়ে পড়ে যাবে। তখন আমি কিছু না ভেবে সীমা ম্যাডামকে আমি আমার কথাটা জানাই যে ম্যাডাম, এরকম সঞ্জয়ের এই এই অসুবিধা হয়েছে, দেখুন 3000 টাকা 3500 টাকা আমি কিন্তু ওষুধ খাওয়াচ্ছি, তার মধ্যে মোদি কেয়ার, আমি কোথায় কিভাবে করব আমি ভেবে পাচ্ছিলাম না। সত্যি সীমা ম্যাডামকে আমি আবার প্রণাম জানাই, যে সীমা ম্যাডাম আমাকে সেদিনকে দিশাটা দেখিয়েছিলেন যে রমা, এইখান থেকে কিছু সাপ্লিমেন্ট আছে যেটা তুমি সঞ্জয়ের জন্য নিতে পারো। তখন আমি সঞ্জয়ের জন্য কি কি লাগবে ওনার থেকে লিস্ট করি। দেখুন, আমার কি কপাল ভাববো, কপালটা খারাপ ভাববো, না সময়টা খারাপ ভাববো। সেই সময় দাঁড়িয়ে
আমি যখন ওর সাপ্লিমেন্ট গুলো আমি নিলাম কোনো দিকে না ভেবে, ওর দিকে তাকিয়ে, যাতে মানুষটা সুস্থ থাকে, ওর দিকে তাকিয়ে যখন আমি সাপ্লিমেন্টের বিল করলাম আর নিজের কেনাকাটা করলাম, আমার 100 পিভি হয়ে গেল। যখন আমি 100 পিভি করে ফেললাম, তখন আমি ভাবলাম যে না, আমি পারবো। আর আমাকে সব সময় আমাদের দীপেন্দু স্যার বলতো যে রমা, সব সময় একটা জিনিস ভাববে, আমি নারী, আমি পারি। হ্যাঁ বন্ধু, ঠিকই, আমি নারী, আমিই পারি। এই কথাটা ভেবে কোনো দিকে না তাকিয়ে আমি পথ চলা শুরু করলাম মোদি কেয়ারে। আস্তে আস্তে আমার ভালো লাগাটা মোদি কেয়ারে সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। আর আস্তে আস্তে দেখলাম সঞ্জয়ও সুস্থ হতে থাকলো। এই করে আমার পথ চলা শুরু। এবার ভালো লাগাটা আমি আস্তে আস্তে মানুষের কাছে যখন বললাম, দেখুন, একজন দুজন হতে হতে আমি কবেই ডিরেক্টর হয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারিনি। সম্পূর্ণটাই আমাদের সীমা ম্যাডামের জন্য। কারণ হিসাব আমি কোনোদিন করিনি, করেছে সীমা ম্যাডাম, দীপেন্দু স্যার। আপলাইন হলে এরকমই আপলাইন দরকার হয়, যে সব সময় ছায়ার মতন পাশে থাকবে। সেইটাই আমি শিখে গেছি। আমিও চেষ্টা করি আমার ডাউনলাইনের সঙ্গে সব সময় তাদের ছায়া হয়ে থাকতে। এইভাবে যখন ডিরেক্টর হই, সত্যি আমি ফুল খুব ভালোবাসতাম। ফুল ভালোবাসতাম, কিন্তু ভালোবেসে ফুল তুলতে পারতাম না। কারণ আমার মায়া লাগতো ফুল ছিঁড়তে। ডিরেক্টর যখন হই, তখন আমার গলায় প্রচুর ফুলের মালা আছে। দেখুন, ভালো লাগাটা কি সুন্দরভাবে আমার গলায় এসে পড়েছে। তখন সেদিনকে আমি প্রচন্ড কেঁদেছিলাম, আর মনে মনে ভেবেছিলাম, যেই ফুলকে আমি চাইতাম, যেই ফুলকে আমি ভালোবাসি, সেই ফুলটা আজকে আমার গলায় মালা হিসেবে এলো। তারপর একটু একটু ট্রেনিং মিটিং নিই, শিখতে থাকি। শিখতে শিখতে কিন্তু ওই যে লোভ মালার প্রতি, ম্যাডামকে বলি, ম্যাডাম, কবে আমি আবার এরকম মালা পাবো? আমি কিন্তু সাদা কাগজের মতো আমি সীমা ম্যাডামের কাছে তুলে ধরেছিলাম, যাতে আমার লিখতে সুবিধে হয়। আর সীমা ম্যাডাম তখন বলেছিলেন, তুমি যদি সাইট থেকে একটা ডিরেক্টর বের করতে পারো। একটু করে যখন আমাকে প্ল্যানটা বোঝায়, তখন আমি আবারও মালা করলাম এসডি হয়ে। সত্যি অসাধারণ, এত সম্মান, এত ভালোবাসা কোনো দিনই রমা সিংহ রায় পাইনি। আমি পেয়ে গেলাম আমার দিশা, নিজেকে পরিবর্তন করতে লাগলাম। ঠিক সেই সময় আবারও নেমে এলো সমস্যা। কি না, আমার ছেলের পা ভেঙে গেল। দেখুন, দীঘা ওয়ার্কশপে যাওয়ার জন্য আমরা আমার টিম নিয়ে দীঘা ওয়ার্কশপ যাব। সেই সময় ঠিক 3 দিন আগে ছেলের পাটা ভেঙে গেল। ছেলে, আমি ডাক্তার বলে দিয়েছে 3 মাস বেড রেস্ট। 3 দিন আগে পা ভেঙে যেতে আমার হাজবেন্ড বলেছিল যে না, আমার ছেলেকে যেমন আমরা ভালোবাসি, আমার ডাউনলাইনও আমার ছেলে মেয়ের মতো, ওদেরকে আমি একা ছাড়বো না। ওরা এসেছে আমার দিকে তাকিয়ে, আমি কেমন করে আমি ওদেরকে ভুলে বাড়িতে থেকে যাব আর ওদের পাঠিয়ে দেব? ওদের গার্জেনরাও আমাকেই চেনে। আমাকে বললো যে রমা, তুমি ছেলের কাছে থাকো, আমি যাচ্ছি ওদেরকে দিয়ে। ওরা গেল, আমি কিন্তু যেতে পারলাম না। আমার খারাপ লেগেছে, তবুও কোথাও গিয়ে আমার ভালো লেগেছে যে সঞ্জয় বাড়ির বাইরে কোনো দিন যায় না, সব জায়গায় যেতে ভয় পায়। এক মনে হয় যেন ওর সঙ্গে কোনো সঙ্গী গেলে ওর বোধহয় ভালো লাগে। তখন আমি বলেছিলাম যে না, তুমি যাও, আমি ছেলেকে ঠিক সামলে নেব। কারণ এইটাই আমাদের উড়ান। এইটা যদি আমি আটকে দিই, আমাদের উড়ান হয়তো আর উড়বে না। এই ভেবে সঞ্জয়কে দীঘা ওয়ার্কশপে পাঠাই। ওইখান থেকে সেদিন ছিল 20 তারিখ। ও যখন আসে, ও, আমি সব সময় সব জায়গায় গিয়ে কাজটা করতাম, বা আমি যেমন পারতাম সেমন ভাবেই কাজটা এগিয়ে নিয়ে যেতাম, কিন্তু ও সব জায়গায় পৌঁছাতো না।
ওয়ার্কশপ থেকে আসার পর ওর মনে হলো কোথাও গিয়ে ও নিজেকে নতুন করে চিনলো যে না, আমিও পারি। তখন থেকে আমরা দুজনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই মোদি কেয়ারটা শুরু করি। হ্যাঁ, এরপরও কি আমাদের কোনো অসুবিধা হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু আমরা মানি না। আমরা যদি অসুবিধাটাকে অসুবিধে করে মনে করি, তাহলে আমরা আমাদেরকেই ঠকাবো, বা আমাদের দিকে যারা এসেছে তাদেরকে ঠকানো হয়ে যাবে। এই ভেবেই আমরা একটু একটু করে পথ চলি। দেখুন, আমি জীবনে কোনোদিন মামার বাড়ি যাইনি, কারণ মা বলতো তুই হয়তো পারবি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একা একা কোথায় না কোথায় চলে যাচ্ছি, মানে আমি নিজেকে তৈরি করতে পেরেছি শুধু মোদি কেয়ার থেকে। এই মোদি কেয়ার না থাকলে আমি হয়তো রমা আর উঠে আসতো না। সত্যি, এরকম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে আর হয়তো কোনোদিন এই প্ল্যাটফর্ম হারালে কেউ কোনোদিন পাবে না। অনেকে বলে আমার এই সমস্যা, এই সমস্যা। সত্যি, আমার কি সমস্যা হয় না? আমার কি অসুবিধা হয় না? সঞ্জয়ের কি অসুবিধা হয় না? সে তো হাঁটতে পারে না, কিন্তু জ্বর ঝল সব কিছু মাথায় নিয়ে ডাউন লাইনের প্রোগ্রাম করতে যায়। এইগুলো কি সমস্যা না? আমার কি বাচ্চা নেই? রাত্রে যখন ফিরে দেখি বাচ্চা ঘুমিয়ে পড়েছে, বাচ্চার গায়ে জ্বর, তখন বলুন তো, আমিও তো মা, আমার কি খারাপ লাগে না? তাই জন্য বলবো, আমার প্রত্যেকটি ডাউনলাইনকে, তাদেরকে আমি নিজের বাচ্চার মতন দেখি। আমি যাদেরকে নিয়ে এসেছি তাদের স্বপ্ন পূরণ করার জন্য, তারা যেন আমার হাতটা ধরে। কারণ এখন আমি ভেবেছি, আমার স্বপ্ন নয়, আমার সাকসেস কিছুই না। যেদিন আমি যাদের হাত ধরে নিয়ে এসেছি তাদের লাখ টাকা পাওয়াবো, সেটাই হবে আমার সাকসেস, সেটাই হবে আমার জিত। কারণ আমাকে জিতিয়ে এখন সীমা ম্যাডাম সাকসেস পেয়েছে। ঠিক কল্যাণীর বুকে এইভাবেই দ্বিতীয় সীমা ভট্টাচার্য যেদিন হব, মানে রমা সিংহ রায় যেদিন হবে কল্যাণীর বুকে, সেদিনকে হবে আমার সাকসেস। এই করেই আমার পথ চলা। আর একটা দেখুন, নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন এই নয় যে সাজলে গুজলে ড্রেস করলেই পরিবর্তন। নিজের মনকে পরিবর্তন করতে হবে। নিজেকে এমন ভাবে তৈরি করুন যে যেই পাত্রে ঢালবেন সেই পাত্রেই যেন ধারণ করতে পারেন। অনেকে আছে, আমরা যখন যাই তখন তারা বসতে দিতে নিজেরা ভাবে যে কোথায় বসবো। না, আমরা কারো বাড়ি বসার জন্য যাইনি, কারণ তাদের পাশে দাঁড়াতে পেরেছি। বলুন তো, রমা সিংহ রায় আমার কি ক্ষমতা যে আমি কাউকে 500 টাকা দিয়ে সাহায্য করব, কি 1000 টাকা দিয়ে সাহায্য করব? না। কিন্তু এখন আমার যেই ক্ষমতাটা আমার এসেছে, যেই পাওয়ারটা আমি পেয়েছি, সমীর মোদী স্যার যেই পাওয়ারটা আমাকে দিয়েছে, আমি আমার জীবনের হাজার একটা রমা সিংহ রায় তৈরি করতে পারি। এই পাওয়ারটা কি বড় নয়? এই পাওয়ারটা কি সব জায়গায় পাওয়া যাবে? একমাত্র পাওয়া যাবে মোদী কেয়ারে। দেখুন, আপনারা কতটা বিশ্বাস করবেন আমি জানি না, সীমা ম্যাডামও জানে বা আমার টিমও জানে। আমি রমা সিংহ রায় একটা সময় মাসের 1 তারিখ হলে ভাবতাম 5 কেজি আলু আর 1 বস্তা চাল আমি এনে রাখি, কারণ আমার বাচ্চাটাকে খেতে দিতে হবে। কিন্তু না, আমি নিজেকে পরিবর্তন করেছি। সবার আগে আমি কিন্তু 100 পিভি করি, কারণ এই আমাকে পথ দেখিয়েছে, এর সঙ্গে বেইমানি করা যাবে না। আমি কিন্তু এখনো কি করি, কখনো 500, কখনো 1 কেজি। যখন আমি প্রোগ্রাম থেকে ফিরি তখন হাতে করে চাল নিয়ে আসি, কারণ আমি জানি আমি এক সময়তে না খেয়ে পড়েছিলাম, কেউ আমাকে জিজ্ঞেস করেনি
যে তোর ঘরে রান্না হয়নি কেন। কিন্তু এখন প্রত্যেক দিন ফোন করেই আমাকে জিজ্ঞেস করে আমার ডাউন লাইনরা যে ম্যাডাম রান্না হয়েছে, কি করছেন। তার মানে এখন কি আমি অসুস্থ হই না? হ্যাঁ, হই। এই অসুস্থ হওয়ার কারণে কিন্তু সবাই চলে আসে। একটা জিনিস আমার ভালো লাগে, যে আমরা যখন এক জায়গায় হই তখন কি সুন্দরভাবে আমরা একটা পরিবার হয়ে উঠি। সবাইকার দুঃখ সুখের কথা আমরা শুনি, এবং সীমা ম্যাডামও আমাদের সঙ্গে থাকে মনে হয় না। আমি ছোটবেলায় দেখেছি আশেপাশের লোকেরা যারা 10,000 20,000 টাকা রোজগার করত, যারা চাকরি করত, আমাদের বাড়িতে টিভি ছিল না, টিভি দেখতে গেলে জানলা বন্ধ করে দিত, জানলা দিয়ে দেখতে হতো। কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও আমাদের পাশে থাকে, বলুন তো এরকম প্ল্যাটফর্ম কোথাও পাওয়া যাবে? প্রশ্ন নিজেকে করুন। আজকাল কেউ দেখে না কে খেয়েছে কে খায়নি, দেখে ভালোবাসা। যেই ভালোবাসা আমাদের মোদি কেয়ারে পাওয়া যায়, সেই ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না। আমি তাই জন্য বলবো সকলকে, মোদি কেয়ারটা মন দিয়ে করুন। একবার না বুঝতে পারলে হাজার বার বুঝুন। আমাদের আপলাইন বা যে যার হাত ধরে এসেছেন, সবাই দেখবেন আপনি হাত বাড়ালে, এক হাত বাড়ালে তারা দু হাত বাড়িয়ে দেবে। এটাই হচ্ছে মোদি কেয়ার। আর আমি যেটা বললাম, যে কোনোদিন ভাবিনি যে একটু বাইরে বেড়াতে যাব। সঞ্জয়ের জন্য আমি অনেক জায়গায় যেতে পারি না, আমার খারাপ লাগে না, আমি মানতে বা মেনে নিতে শিখে গেছি। আপনারা সবাই শুনেছেন যে কল্যাণীতে বড় বড় প্যান্ডেল হয় দুর্গাপুজোয়। কোনোদিন আমি ঠাকুর দেখতে যাই না, কারণ আমার মনে হয় যে আমি যদি ঠাকুর দেখতে যাই, সঞ্জয় তো ঢুকতে পারে না, ওর হয়তো খারাপ লাগবে। দেখুন, এইগুলোকে আমি ত্যাগ করেছি, আমি ভালো লাগিয়েছি। আজকে তাই ওপরওয়ালা আমার কথা ভেবে আমাকে বিদেশে নিয়ে যাচ্ছে। ভাবুন তো, সামান্য একটা, যে পাথরে পরিণত হয়ে গেছিল যেই মেয়ে, সে মূর্তি হয়ে তাকে সবাই পুজো করবে, সেই মেয়েটি বেড়াতে যাবে, বিদেশ যাত্রায় যাবে। কিন্তু হ্যাঁ, সহজে হওয়া যাবে না। আপনারা অনেকেই পাথর আছেন, আমি যেমন পাথর ছিলাম, কিন্তু মূর্তি হওয়ার জন্য একটু তো ঘা খেতে হবে। যেই ঘাটা সবাই সহ্য করতে পারে না, আমি কিন্তু সহ্য করে ফেলেছি। আর কি বলবো, এইভাবেই আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তার মধ্যে আমিও তো মানুষ, ভুল ত্রুটি হয়। সীমা ম্যাডামকে জানাই, সীমা ম্যাডাম তখন বলে যে রমা, এইভাবে না দৌড়ে তুমি হোম মিটিং এ যোগ দাও। দেখুন আপলাইন কতটা দরকার। আপলাইন না থাকলে আমরা এক পা এগোতে পারবো না, অন্ধের মতন দৌড়ে যাই, লাস্টে কিছুই মেলে না। আমরা গ্রুপ মিটিং শুরু করলাম। গ্রুপ মিটিং শুরু করার পর টিমটা আস্তে আস্তে ডেভেলপ হয়। আজ আমি প্লাটিনাম ডিরেক্টর। আমি এইখান থেকে যার একটা সাইকেল কেনার ক্ষমতা ছিল না, সেই মানুষটা বাইক নিয়েছে, একটা স্কুটি গিফট করেছি আমার হাজবেন্ডকে। বলুন তো কত বড় পাওয়া। আমি যদি মোদি কেয়ারে না আসতাম, এটা কি পেতাম? পেতাম না। এত ভালো ভালো মানুষের কাছে আজকে আপনাদেরকে কিছু বলার জন্য যেইভাবে বলতে পারছি, একদিন নিজে নিজেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি, কখন আমার কথা কেউ শুনবে। কিন্তু সত্যি মোদি কেয়ারে না আসলে আমি জানতাম না আজকে আমার দুঃখ কষ্ট সুখ যাই বলেন না কেন, আমি কি সুন্দরভাবে আপনাদের কাছে বলছি। এটাই আমার অনেক পাওয়া। এরপর আপনাকে বলবে আমাদের জার্নিটা সঞ্জয় সিংহ রায়, ওভার টু
সঞ্জয়। গুড মর্নিং। সবার আগে আমাদের সকলের আপলাইন এখানে আপলাইন চঞ্চল স্যারকে আমার আন্তরিক প্রণাম, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাদের প্রোগ্রাম করার সুযোগ করে দেওয়ার জন্য। আর মোদি কেয়ারে যার হাত ধরে এসেছি তিনি হলেন আমাদের প্রদীপ ঘোষ ও পিঙ্কি ঘোষকে আমার আন্তরিক প্রণাম। এছাড়া যার কথা সব সময় মানে রমা ম্যাডাম বললেন, সেটা হচ্ছে আমাদের সকলের আপলাইন, কল্যাণী টিমের সকলের আপলাইন তিনি হচ্ছে সীমা ভট্টাচার্য, দীপেন্দ্র স্যারকে আমার আন্তরিক প্রণাম, যিনি সব সময় আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য মতন করে স্নেহের মধ্য দিয়ে লালন পালন করেছেন। আর যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন পিয়া ম্যাডাম, যে এই ম্যাডাম যে প্রত্যেক সপ্তাহে প্রতিনিয়ত যে সোমবার আর বুধবার যে জুম সেশন করে আমাদের নিত্য নতুন ভাবে জ্ঞান অর্জন করায়। তো রমা বলেইছে, যে আমার মিস বলেইছে যে যে সত্যি কথা বলতে মোটিভেশন বলতে গেলে আমাদের নিজের থেকে প্রথমে যে নিজের কাছে ধাক্কাটা খেতে হয়। তো সত্যি কথা বলতে আমি প্রোগ্রামে যেতাম না, যেতাম শুধু নিয়ে গিয়ে দিয়ে আসতাম, দিয়ে রমা প্রোগ্রামটা করতো। তো এই করে করে 8-9 মাস কেটে গেল। তার পরিবর্তে আমার ছেলের পা ভাঙে, সে কথাটা বললেন। তো তার ফলে কি হলো, সেই সময় আমরা ওয়ার্কশপে যাওয়ার সময় তো রমা বললো যে অসাধারণ একটা ওয়ার্কশপ হবে, তার ফলে আমার অনেক ডাউনলাইন যাচ্ছে, কিন্তু আমার ছেলের পায়ের অবস্থা খুবই, 3 মাস বেড রেস্ট করে দিয়েছে। তো তা সত্ত্বেও আমরা ভাবলাম যে ঠিক আছে, আমার ছেলেকে দেখার জন্য তো মা থাকলো, কিন্তু আদার্স যে আমাদের ডাউনলাইনরা যারা সন্তান তুল্য তাদেরকে নিয়ে আমার দীঘা ওয়ার্কশপে গেলাম। সেই দীঘা ওয়ার্কশপ থেকে যে নিজেকে কিভাবে পরিবর্তন করতে হয় সেখান থেকে শিখলাম যে সত্যি যে আমরা অনেকে সেমিনার অ্যাটেন্ড করি না বা ট্রেনিং অ্যাটেন্ড করি না বা জুম সেশন অ্যাটেন্ড করি না, তার একটা কারণ জানি না যে এখান থেকে প্রচুর কিছু শেখার আছে। কারণ কি, আমরা প্রত্যেককেই কিছু না কিছু কিন্তু নলেজ আমরা নিই এখান থেকেই। তো সেই ওয়ার্কশপ থেকে ফেরার পর থেকে আমি ডে 1 থেকে শুরু করলাম যে টিমকে নিয়ে কিভাবে গ্রোথ করা যায়। এর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সবার আমাদের আপলাইন সীমা ম্যাডাম ও দীপেন্দ্র স্যার। কেন প্রতিনিয়ত ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন যে কিভাবে কাজটা করতে হবে, কিভাবে করলে যে এগোনো যাবে, তো সেটা পুঙ্খানুভাবে উনি দেখিয়ে দিয়েছেন। তো এর ফলে আমরা ছোট ছোট করে হোম মিটিং করা শুরু করলাম। হোম মিটিং করতে করতে দেখলাম যে না, এই হোম মিটিং করার ফলে কি আমরা প্রতিনিয়ত ডেমো শেখানো থেকে শুরু করে সবার কাছে অতি সহজে পৌঁছে যাওয়া যায়। কারণ কি, অনেকে বলে না প্রোডাক্ট তোলে না, তার একটা আমাদের কাছে মনে হয় যে প্রোডাক্ট না তোলার একটাই কারণ, কারণ কি তাদের কাছে এমন ভাবে যেতে হবে যে তারা কখনো মনেই করতে পারবে না যে যে আমরা প্রোডাক্ট তোলানোর জন্যই যাচ্ছি, বা আমাদের সঙ্গে এত মানে মানে বন্ধুত্বপূর্ণ সুলভ করবে যারা, তারা ভাবতেই পারবে না যে তাদেরকে কিছু শেখানো হচ্ছে। কারণ কি, আমরা যখন ডেমো দেখিয়ে কাউকে জয়েন করাই, হয়তো কয়েকটা ডেমো দেখাই, এছাড়াও যে আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে সে সম্বন্ধে কিন্তু কখনোই তাদেরকে জানানো হয় না, বা এই একমাত্র হোম মিটিং এর মাধ্যমে সেটা কিন্তু সম্ভব হয়। এছাড়া কি না, প্রত্যেক দিনকে কোনো না কোনো কারণ নতুন মানুষের সঙ্গে কথা বলা। কারণ কি, এটা আমরা প্রতিনিয়ত ভাবি কি যে যে প্রতিনিয়ত আমাদের লিস্ট তৈরি করতে হবে এটা কাজটা করতে গেলে। তো ডে 1 থেকে আমরা এই কাজটা কিন্তু এখনো পর্যন্ত করে যাই, যে প্রতিনিয়ত কোনো না কোনো কারোর সঙ্গে কথা বলা বা নতুন মানুষকে অ্যাড করা। কারণ কি, এটা হচ্ছে আমাদের ব্যবসাটাই হচ্ছে হচ্ছে মানুষ নিয়ে। তো মানুষের লিস্ট যত বড় হবে কাজ করতেও কিন্তু সুবিধা হবে। এবার কি, অনেকে ভাবে না যে না, আপলাইনে প্রোগ্রাম কোনো হোম মিটিং ডেকেছে তো আমরা নিজের মিটিংটাকে প্রায়োরিটি দিই, কিন্তু আমরা কখনোই এখনো পর্যন্ত কোনোদিনও করিনি যে যে আপলাইন আমাদেরকে হোম মিটিং এ ডেকেছে বা কোনো প্রোগ্রামে করতে বাড়িতে ডেকেছে, তা আমাদের নিজেদের মিটিং ক্যান্সেল করেও কিন্তু আগে আপলাইনের মিটিং অ্যাটেন্ড করেছি। কারণ কি, আমরা এটা জেনেছি যে ওনাদের কাছে যাওয়া মানে আমার কিছু নতুন জ্ঞান অর্জন করা। কেন, নলেজ যতক্ষণ না থাকবে ততক্ষণ কাজ করতে কিন্তু প্রচন্ড পরিমাণে অসুবিধা হবে। তো এর ফলে কি হয় যে না, আমরা প্রতিনিয়ত কিন্তু এই জিনিসটা করে চলেছি, বা ডে 1 থেকে করছি, বা আর ভবিষ্যতেও এই কাজটাই করব। আর ডাউনলাইনদের পরিপ্রেক্ষিতে বলছি, কেননা আমার অবস্থা যে এক বলেই দিল যে রমা যে আমি প্রতিবন্ধী। তো আমার প্রথমেই ভাবনা ছিল যে আমার বয়স যা আছে আর হয়তো 8 থেকে 10 বছর আমার জার্নি করতে পারবো, এরপরে আমার ছেলে বড় হবে, তখন আমার জার্নিটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো সত্যি কথা বলতে সমীর মোদী স্যারকে অসংখ্য ধন্যবাদ, যে এইরকম আমাদের সাধারণ ঘরের ছেলেদের জন্য বা পরিবারদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, সেটা হচ্ছে মোদী কেয়ার।
তো সে থেকে ভাবতাম যে সত্যি আমরা যে এত সুন্দরভাবে একটা পরিবারের মধ্যে থেকে কি সুন্দরভাবে যে আত্মীয়তার মধ্যে থেকেও যে আমরা কাজ করতে পারি। তো আমি সেই দিন ভাবতে ভাবতে এই মোদি কেয়ারটা আসে। তো জীবনে খুব সুন্দরভাবে আমরা গুছিয়ে নিয়ে করতে করতে ভাবলাম যে না, একটা জিনিস শিওর যে আমি ভবিষ্যতে আজ যদি আমার কিছু হয়েও যায়, আমার পরিবার আমার সিকিউরিটি। কারণ কি, এইখান থেকে বুঝে গেছি যে আজকে আমরা যা ভাবছি ভাবছি বা করছি সেটা আমাদের ইন ফিউচারের জন্য। কারণ কি, আমার বাবা আমার জন্য কি করে গেছে সেটা বড় কথা না, কিন্তু আমার ছেলে আমাকে গর্ব করে বলতে পারবে আমার বাবা মা আমার জন্য কিছু করে দিয়ে গেছে। যেটা হচ্ছে মোদি কেয়ারের পাওয়া। সত্যি অসাধারণ একটা প্ল্যাটফর্ম, যে আমরা যে করতে না পারলে সেটা বোঝা যাবে না যে কি জিনিস। তো অনেকে অনেক রকম ভাবে অজুহাত দেয় যে না, এটা হয় না, অনেকের অনেক রকম প্রবলেম প্রবলেম সব মানুষেরই আছে। কিন্তু ফ্রেন্ডস, একটা কথা, মোটিভেশনের মেন জিনিস, যদি কোনো নিজের মানুষের কাছের মানুষের কাছ দিয়ে যে যে যদি কেউ ধাক্কাটা খায় না, সব থেকে বড় মোটিভেশন এর থেকে বড় কিছু হয় না। কারণ কি, আমরা অনেকে অনেক রকমের কথা শুনি ঠিকই, কিন্তু যদি ধাক্কা যদি খেতেই হয়, তো ফ্রেন্ডস একটাই কথা বলবো, সেটা হচ্ছে খুব নিজের মানুষের কাছে একবার ধাক্কা খেয়ে দেখবেন, এর থেকে বড় মোটিভেশন। কারণ সেটাই আপনাকে পথ চলার রাস্তাটাকে সুনির্মূল ভাবে করে করে দেবে। কারণ কি, এই প্ল্যাটফর্মে আছে একমাত্র যে আমাদের সাধারণ থেকে অসাধারণ করে দেওয়া। আর কি, শুধু নিজেকে না, অনেক মানুষকে করে দেওয়ার মতন। কারণ কি, আমি হয়তো যে গাড়িটা চালাতাম সেটা নিজের ইনকামের জন্য, হয়তো আমি বেরালে ইনকাম হতো, না হলে বেরালে কিন্তু ইনকাম হতো না। কিন্তু এট এ টাইমে আসবে যে আমি না বেরালেও আমার কিন্তু ইনকামটা হবে। এই তাছাড়া আরো বড় কথা, যে আমি কয়েকজনকে ইনকাম পাওয়াতে পারছি, সেটা সব থেকে নোবেল, মানে নোবেল জব আমার কাছে। কারণ কি, আমরা হয়তো কাউকে সাহায্য করলে একদিন দুদিন তিন দিন চার দিনের বেলা কিন্তু কিছুই করতে পারবো না, কিন্তু যদি তাকে যদি এই প্ল্যাটফর্মে এনে ঠিক ট্র্যাকে রেখে ঠিক ওয়েতে আমরা যদি ব্যবহার করতে পারতে পারি, তো সত্যি তার জীবনটাকে পরিবর্তন করব। কারণ কি, আমরা মানে বলে না যে গরিব হয়ে জন্মানোটা দোষ না, গরিব হয়ে মরে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় পাপ জীবন। কারণ কি, তার মধ্যে সেই মানে মানুষ সবাইকে, কিন্তু মানুষ বলে সবাইকে সবকিছুই দিয়েছে, কিন্তু করে তো নিজেকে করতেই হবে। তো সত্যি কথা বলতে, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সবাইকেই বলবো, যারা আছে তারা বাই হার্ট প্রোডাক্ট, মানে প্রোডাক্ট ব্যবহার করুন। কারণ কি, এখানে ইউজ না করলে কিন্তু কিছুই হবে না। কারণ কি, এটা ইউজের মাধ্যমেই নিজের যতক্ষণ না ইউজ করবে তার মধ্যে বিলিভনেস আসবে না। ফিল্ড ওয়ার্ক তো করতে হবেই, সঙ্গে করে ইউজটাও 100% করতে হবে। কারণ কি, কখনোই ইউজ ছাড়া আমরা কিন্তু প্রোডাক্টের গুণ কেউকে কিন্তু বলা সম্ভব নয়। তার একটাই কারণ হচ্ছে, নিজে যদি ইউজ করা হয় তাহলেই কিন্তু সেগুলো বলা সম্ভব। তো এরপর থেকে জার্নি তো চলছেই, আরো চলবে। এখন ইচ্ছে যে এরপর আসে জানুয়ারি মাস, এর থেকে এই যে 3 মাস, এতেও কিন্তু কম অসুবিধার মধ্যে পড়তে হয়নি। যে হয়তো সমীর মোদী স্যার আমাদের জন্য প্রতিনিয়ত ভাবছিল, তো এটাও ভেবে দেখলো যে সত্যি যে এই যে 3 মাস, 3 মাসেও কিন্তু অনেক জার্নি আমাদের গেছে। কারণ কি, আমরা যে একটা ট্র্যাকে ছিলাম সেই ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যেতে গেলে একটুখানি তো অসুবিধা হয়। তো সেক্ষেত্রে এই 3টে মাস আমাদেরও অনেক অসুবিধার মধ্যে দিয়ে গেছে, কিন্তু আমাদের ডাউন লাইনে কোনোদিনও বুঝতে পারেনি যে কোন অসুবিধার মধ্যে দিয়ে যে তাদেরকে আমরা নিয়ে গেছি। তো তারা সবসময় যা সহযোগিতা করেছে, আমাদেরও যেমন সহযোগিতা করেছে, আমাদের আপলাইন সীমা ম্যাডাম, দীপেন্দ্র স্যার প্রতিনিয়ত কিন্তু আমাদেরকেও কিন্তু সেইভাবে হাতে হাত মিলিয়ে রেখে দিয়েছিল। তো সত্যি যে এই একটা প্ল্যাটফর্ম, যে কেউ কাউকে বন্ডিং কাকে বলে, যে এখন এখন বলতে গেলে আমার পরিবার, দাদা, বাবা, মা, এদের থেকেও এখন বেশি হচ্ছে মোদিগার পরিবার। কারণ কি, এখান থেকে কারো যদি কিছু হয়, মানে সেই মুহূর্তে 10 জনকে পাওয়া যায়, এটার পাওয়ার হচ্ছে মোদিগারের দৌলতেই পাওয়া। কারণ কি, কোনো কোনো রকম অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু সবাই কিন্তু মোদিগারটা বাই হার্ডই করে। কারণ আমরা জানি যে জীবনে কিছু করে যেতে যদি পারি, তো এই মোদিগার দ্বারাই সম্ভব। তো এখান থেকেই আমাদের জার্নিটা শুরু, আর জার্নিটার পুরোটাই ম্যাক্সিমামটাই বলে ফেলেছেন মরমা। যে সত্যি কথা, যে আমরা একটা সময় যে চাল আনার আগে মজুত করে রাখতাম, এখন কিন্তু আগে উম, প্রথমে 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে কে কত তাড়াতাড়ি আমরা 100 বিবিটা করে কমপ্লিট করব। কারণ কি, আমরা জানি যে 9 তারিখের পর আমাদের চাল ফাল বসে যাবে, কিন্তু আগে 100 বিবিটা করার টার্গেট। কারণ কি, আবার নতুন সেই পুরোনো প্ল্যান নতুন ট্র্যাকে এনেছে। তো সমীর মোদী স্যার সত্যি অসাধারণ, যে আমাদের সঙ্গে প্রতিনিয়ত ভাবছেন। তো ওভার টু ম্যাডাম।
অসাধারণ অসাধারণ, মানে তোমাদের কথা যত শুনি তত মুগ্ধ হয়ে যাই। আমি তোমাদের মানে পুরো পরিস্থিতিটাই জানি, তোমরা কিভাবে বিজনেসটা করছো। যে সত্যি মানে মোটিভেশন বা হচ্ছে মোটিভেট করার জন্য আমাদের কিন্তু বাইরের টিমকে দেখতে হয় না, আমাদের টিমের মধ্যেই সবটা আছে। চঞ্চল স্যারের টিমের মধ্যেই সবটা আছে, আমার টিম, চঞ্চল স্যারের এন্টার টিম। হ্যাঁ, সকলকে আমরা সবাইকে দেখেই কিন্তু আমরা নিজেদের নিজেদের মধ্যে মানে আরো আশার আলো খুঁজে পাই, যে এনারা যদি করতে পারেন তাহলে কেন আমরা করতে পারি না, আমাদের বাধাটা কোথায়। তাই তো ফ্রেন্ডস? তা এবার আমি নিয়ে মানে একদম ওভার টু দেবদূতির দিকে আমি হ্যান্ড ওভার করলাম। দেবদূতি ম্যাডাম।